আসসালামু আলাইকুম। আহসানস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে গ্রামার এবং রাইটিং কোর্সের তৃতীয় ক্লাস। আজকের আলোচনার বিষয় পার্ট অফ স্পিচ। তবে সারা জীবন আপনারা যেভাবে পার্ট অফ স্পিচ শিখেছেন, আজকে আমি সেভাবে নয়, একটু অন্যভাবে শেখাবো। অর্থাৎ রাইটিংয়ের সাথে এটাকে কিভাবে সমন্বয় করা যায় সেটাই আমরা দেখব। চলেন তাহলে দেরি না করে আমরা পার্ট অফ স্পিচ শিখি। আমি ক্লাসটার নাম দিয়েছি পার্ট অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার কোরিলেশন। দেখুন, পার্ট অফ স্পিচকে যদি আপনি বাক্যের স্ট্রাকচারের সাথে মিলিয়ে না পড়েন, তাহলে আপনি শুধু পার্ট অফ স্পিচ 8 প্রকার, এই নাম ইত্যাদি শিখবেন, কিন্তু আপনার রাইটিং স্কিলে এটা কোনো কন্ট্রিবিউশন অ্যাড করবে না। সো চলেন আমরা শিখি 8 প্রকার। এটা তো আর বলার কিছু নেই। দেখেন, এই পার্ট অফ স্পিচগুলো একটা ফ্যামিলির মতো, এগুলোকে খুব সুন্দর একটা বিন্যাসে সাজানো আছে। যেমন আমাদের প্রথম হচ্ছে নাউন এবং প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউন এদেরকে মডিফাই করার জন্য, বা আপনি অন্যভাবে বলতে পারেন এদের দোষ গুণ প্রকাশ করার জন্য, দেখভাল করার জন্য একটা পার্ট অফ স্পিচকে সেট করে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ সবসময় এই নাউন এবং প্রোনাউনকে নিয়ে। নাউন এবং প্রোনাউনের গার্ড বলতে পারেন অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের বাইরে কোনো কাজ করতে পারবে না। সে যা কিছু বলবে এই নাউন এবং প্রোনাউনকে নিয়েই বলবে। ওকে, ফাইন। এবার চলেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ গেল। পরের পার্ট অফ স্পিচটা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব, ভার্ব আপনারা জানেন যে কোনো কাজ বোঝায়। এই যে ভার্ব, সে কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে, কখন কাজ করবে, কেন কাজ করবে, এই জিনিসগুলো দেখাশোনা করার জন্য বা দেখভাল করার জন্য একটা পার্ট অফ স্পিচ সেট করা আছে, সেটা হচ্ছে এই অ্যাডভার্ব। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? ভার্ব সম্পর্কে কথা বলা। হ্যাঁ, অ্যাডভার্বের আরও কাজ আছে, সেগুলো আমরা পরে দেখব। দেন আমাদের 5টা পার্ট অফ স্পিচ গেল। এবার থাকছে প্রিপোজিশন এবং কনজাংশন। এই পার্ট অফ স্পিচ দুটোর কাজ হলো লিঙ্ক করা, অথবা আপনি কানেক্টর বলতে পারেন। এরা বাক্যের সাথে বা শব্দের সাথে অন্য একটা পার্টকে কানেক্ট করে দেয়। এই কানেক্ট করাটাই বেসিক্যালি প্রিপোজিশন এবং কনজাংশনের কাজ। সো নাও ইয়োর কোয়েশ্চেন ইজ, দুইটা কেন? প্রিপোজিশন কেন, আবার কনজাংশন কেন? একটা থাকলেও তো হতে পারত। ইয়েস, ইউর রাইট, বাট এটার দুটো ডিফারেন্ট কাজই আছে। চলেন আমরা সেটা দেখি। আচ্ছা, আর বলে নিই যে ইন্টারজেকশন, এর আসলে আনন্দ, কষ্ট, বিস্ময় প্রকাশ ছাড়া আর কোনো কাজ নাই। মানে পার্ট অফ স্পিচ আপনি 8 প্রকারের জায়গায় বাস্তবে প্র্যাকটিক্যালি আপনার কাজে লাগবে আসলে 7 প্রকার। এবার এই পার্ট অফ স্পিচটা একটু আমরা, এর কাজ কি, কেন আমরা পার্ট অফ স্পিচ শিখব? দেখেন, অনেকেই বলে যে টেন্স হচ্ছে ইংরেজির প্রাণ। আমি বলবো টেন্সের কাজ তো শুধুই ভার্বকে নিয়ে, কিন্তু পুরো ইংরেজির কাজ যে টপিকটা নিয়ে, সেটা হলো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ না বুঝলে আপনি কখনো বাক্যের স্ট্রাকচার বুঝবেন না, বাক্য লিখতে পারবেন না, সঠিক ফরম্যাটে ওয়ার্ডগুলোকে আনতে পারবেন না। যে কারণে স্ট্রাকচারের সাথে পার্ট অফ স্পিচের সম্পর্কটাকে বুঝতে হয়। চলেন আমরা যদি একদম বেসিক একটা স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আপনি ভার্ব ছাড়া কোনো বাক্যই লিখতে পারবেন না। 90% বাক্যেই সাবজেক্ট একটা থাকে, এবং অবজেক্টটাও ধরুন 60 বা 70% বাক্যে আমরা অবজেক্ট লিখি। এনিওয়ে, স্ট্রাকচার আসলে অনেক আছে, কিন্তু এটা একটা বেসিক স্ট্রাকচার। এটা দিয়ে আমরা পুরো পার্ট অফ স্পিচকে বুঝতে পারবো। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গাটা কোন পার্ট অফ স্পিচ সবসময় বসে? 4টা পার্ট অফ স্পিচ বসে। 4টা না, আসলে এই সাবজেক্টের জায়গাটায় বসে নাউন এবং প্রোনাউন।
এই দুটো ছাড়া আপনি কোনো কিছুকেই সাবজেক্টের জায়গায় বসাইতে পারবেন না। হ্যাঁ, ফ্রেজকে বসাতে পারবেন, আপনি জিরান্ডকে বসাতে পারবেন। যদি কিছু বসে তাহলে সেগুলোর নামও নাউন হবে। নাউন একাধিক শব্দে বসলে নাউন ফ্রেজ, আর ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে আমরা জিরান্ড বলি। জিরান্ডটা আসলে নাউনের মতোই কাজ করে। এবং আমাদের একটু দ্রুত যেতে হবে যাতে ভিডিওটা শর্ট হয়। ভার্বের জায়গায় শুধুই ভার্ব বসে, নির্ভেজাল জায়গায় এখানে আইদার প্রিন্সিপাল ভার্ব বসবে আর অক্সিলারি সহ প্রিন্সিপাল ভার্ব বসবে। এবার আসেন অবজেক্ট। অবজেক্টের জায়গাটাও একই, এখানে শুধু নাউন অথবা প্রোনাউনই বসতে পারে। যদি নাউন ব্যতীত একাধিক শব্দ মিলে একটা নাউনের মতো কাজ করে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি, অথবা আমরা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিছু বসে সেটাকে আমরা জিরান বলি। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা নাউন এবং নাউনের মতো অন্য জিনিসগুলো প্লাস প্রোনাউন, এর বাইরে আর কেউ এই দুইটা চেয়ারে বসতে পারে না। এবং এই যে ভার্বের জায়গায় শুধুমাত্র ভার্ব বসতে পারে। তাহলে দেখেন একটা স্ট্রাকচারে আমাদের নাউন লাগছে, প্রোনাউন লাগছে আর ভার্ব লাগছে, তো অন্য পার্ট অফ স্পিচগুলো তো লাগছে না। হ্যাঁ, চলুন আমরা দেখি। এরপরে আসলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। দেখুন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা বাক্যের সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট এই স্ট্রাকচারগুলোতে বসে না, বরং এগুলোর সাথে থাকে। যেমন অ্যাডজেক্টিভ সে নাউন, প্রোনাউন এবং জিরান্ডকে মডিফাই করতে পারে। তাহলে কাউকে যদি আপনি একটা ধাক্কা মারতে চান তাহলে তো আপনাকে তার পাশে থাকতে হবে। তেমনিভাবে যেহেতু অ্যাডজেক্টিভ নাউন, প্রোনাউন এবং জিরান্ডকে ধাক্কা মারে, তাই অ্যাডজেক্টিভ সবসময় নাউন, প্রোনাউন এবং জিরান্ডের পাশেই থাকে। মানে আমরা একটু আমাদের রিয়েল লাইফ দিয়ে বোঝার চেষ্টা করি যাতে করে এটা মুখস্থ করার কষ্টটা না থাকে। এবার আসেন অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্বের ক্ষেত্রটা কিন্তু অনেক বড়। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব তার নিজেকে মডিফাই করে এবং সেন্টেন্সকে মডিফাই করে। বেসিক্যালি চারটা জিনিসকে অ্যাডভার্ব মডিফাই করে। দেখেন, বাক্যগুলো যখন বড় হয় না, এর বেশিরভাগ অংশই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ থাকে। আচ্ছা, নিচে আমরা বলছি যে অবস্থান, অ্যাডজেক্টিভ বসবে নাউন এবং প্রোনাউনের পূর্বেও পরে, আর অ্যাডভার্ব বসবে বাক্যের যে কোনো জায়গায়। ওই যে বলছিলাম যে বাক্যের বড় একটা অংশ ধরে থাকে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব সম্পর্কে আরেকটু জানা দরকার। কোনো ওয়ার্ড বা ফ্রেজ চারটি প্রশ্নের উত্তর দিলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। ভার্ব কিভাবে সম্পন্ন হলো, হাউ, এই হাউ এর উত্তর দিলে সেটা অ্যাডভার্ব। ভার্ব কখন সম্পন্ন হলো, হোয়েনের উত্তর দিলে সেটা অ্যাডভার্ব। ভার্ব কোথায় সম্পন্ন হলো, হোয়ার এর উত্তর দিলে সেটাও অ্যাডভার্ব। ভার্ব কেন সম্পন্ন হলো, হোয়াই এর উত্তর দিলে সেটাও অ্যাডভার্ব। সো এই একটা বাক্য দেখেন, টু অ্যাচিভ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য, এটা হোয়াই এর উত্তর দিচ্ছে। সুলতান স্টাডিজ, সুলতান লেখাপড়া করে অ্যাটেন্টিভলি, খুব মনোযোগের সাথে। কিভাবে লেখাপড়া করে, মনোযোগের সাথে লেখাপড়া করে। এভরি নাইট, প্রত্যেক রাতে, এটা কখনের উত্তর দিচ্ছে। অ্যাট ইজ স্টাডি রুম, কোথায় স্টাডি করে, সে তার স্টাডি রুমে লেখাপড়া করে, এটা তার স্টাডির প্লেসটা উত্তর দিচ্ছে। সো এখানে চারটা অ্যাডভার্ব, সুলতান স্টাডিজ বাদে পুরো অংশটাই হচ্ছে অ্যাডভার্ব। টু অ্যাচিভ গুড রেজাল্ট, এটা অ্যাডভার্ব, এটাকে আমাদের অ্যাডভার্বাল ফ্রেজ বলতে হবে যেহেতু এটা কয়েকটা শব্দ মিলে। অ্যাটেন্টিভলি, এটা শুধু অ্যাডভার্ব বলবো। আর এভরি নাইট, এটা দুটো শব্দ মিলে, সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে। অ্যাট হিজ স্টাডি রুম, এটা চারটা শব্দ মিলে, সো এটাকেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে। সো এখানে দেখেন যে এই সুলতান স্টাডিজ অ্যাটেন্টিভলি, এই যে কিভাবে কাজ হলো, হাউ, এই অ্যাডভার্বটা ঠিক ভার্বের পাশে বসে। আর বাকি অ্যাডভার্বগুলো আপনি ইচ্ছা মতো যে কোথাও বসাইতে পারবেন, জাস্ট নিজের একটা কমন সেন্স অ্যাপ্লাই করে। যেমন ধরুন, এই বাক্যটা এরকম হতে পারতো, সুলতান স্টাডিজ অ্যাটেন্টিভলি এভরি নাইট অ্যাট হিজ স্টাডি রুম টু অ্যাচিভ গুড রেজাল্ট, অর্থাৎ টু অ্যাচিভ গুড রেজাল্ট অংশটুকুকে আমরা পরেও নিয়ে যেতে পারতাম। ওকে ফাইন। এবার চলেন প্রিপোজিশন এবং কনজাংশনে। প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের সাথে যুক্ত করা, নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। আর কনজাংশনের কাজ হলো দুই বা ততোধিক সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করতে পারবে, ফ্রেজকে যুক্ত করতে পারবে, সেন্টেন্সকে যুক্ত করতে পারবে। সো এখানে এই দুটো লিঙ্কারের মধ্যে পার্থক্য হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রটা একটু কম, সে শুধু নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করতে পারে। হোয়ারঅ্যাজ কনজাংশনের ক্ষেত্রটা অনেক বেশি, এটা খুব শক্তিশালী, মানে ফিজিক্যাল আঠা আর কি। সে নাউনের সাথে নাউনকে লাগাইতে পারে, ফ্রেজের সাথে ফ্রেজকে লাগাইতে পারে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে লাগাইতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে সে কিন্তু সবসময় সমজাতীয় জিনিসকে যুক্ত করবে। সো আমাদের প্রিপোজিশন এবং কনজাংশন সম্পর্কে আমরা ধারণা পেলাম। আগেই বলেছি যে ইন্টারজাকশন নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই।
তাহলে এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনি দেখেন পার্ট অফ স্পিচ বদলে যায়। পার্ট অফ স্পিচ আসলে মনে রাখার মতো, মুখস্থ করার মতো কোনো জিনিস না। আমি যদি বলি যে এখানে এই ওয়াটার্স, এটা কোন পার্ট অফ, এখন হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট এভরিডে, এখানে যদি আপনাকে বলা হয় যে ওয়াটার কোন পার্ট অফ স্পিচ, সো ওয়াটার মানে পানি, এটা একটা নাউন, আপনি নাউন বলে দিলেন, তাহলে কি হবে? না, এখানে আপনার স্ট্রাকচারটা দেখতে হবে। প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ডেফিনেটলি ভার্ব থাকবে। তো ভার্ব আছে, যেহেতু ওয়াটারটা ভার্বের জায়গায় বসে আছে, সো ওয়াটার এখানে ভার্ব হিসাবে কাজ করছে। নেক্সট সেন্টেন্স দেখেন, উই ক্রস দ্য ওয়াটার পার্ক। এখানে কিন্তু সাবজেক্টের জায়গায় ওয়াটার নাই, ভার্বের জায়গায় ওয়াটার নাই, এই একটা ফ্রেজের মধ্যে ওয়াটার আছে। তাহলে আমরা একটু অর্থ করি। দ্য ওয়াটার পার্ক মানে কেমন পার্ক? ওয়াটার পার্ক। অর্থাৎ এই যে পার্ক নাউনটা, এই নাউন সম্পর্কে সে একটা তথ্য দিচ্ছে বা নাউনকে মডিফাই করছে। সো নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ, ফাইন। আপনি পরে যান, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। এখানে ওয়াটারটা কি? দেখেন, আমরা জানি যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনকে বাক্যের সাথে যুক্ত করে। এই যে আপনি একটা প্রিপোজিশন দেখলেন এখানে, এই প্রিপোজিশনটা দেখেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন ওয়াটার এখানে নাউন হিসেবে আছে, ফাইন। বা এটাকে আমরা প্রিপোজিশনের অবজেক্টও বলি, আর অবজেক্ট মানেই তো নাউন বসবে। সো ওয়াটার এখানে নাউন, আপনি খুব সহজভাবে বুঝতে পারলেন। আচ্ছা, এই যে এখানে দেখেন বাট, কনভেনশনালি এটা তো একটা প্রিপোজিশন হিসেবেই আমরা জানি, বাট এখানে কি বাট প্রিপোজিশন? তাহলে আমরা একটু স্ট্রাকচারের হেল্প নিই। বাট ইজ অ্যান ইম্পর্টেন্ট কনজাংশন। এই ইজ হচ্ছে ভার্ব, তাহলে তার আগে নিশ্চয়ই নাউন আছে। সো সরি, ভার্ব, তার আগে নিশ্চয়ই সাবজেক্ট আছে, আর সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন ছাড়া কিছুই বুঝতে পারে না। সো বাট কিন্তু এখানে একটা নাউন। এখানে বলা হচ্ছে যে বাট হলো একটা গুরুত্বপূর্ণ কনজাংশন। একইভাবে এই যে লাইট, তিনটা বাক্যে আমরা তিনভাবে ব্যবহার করেছি। আপনারা এটা ট্রাই করবেন যে কোন পার্ট অফ স্পিচ হয়ে আছে এগুলো। ফার্স্ট তিন জায়গায় তিনটা পার্ট অফ স্পিচ ব্যবহার হয়েছে, কোনটা কি পার্ট অফ স্পিচ সেটা এই লেকচারের নলেজ থেকে আপনারা গেইন করবেন। তো আসলে এই শর্ট ভিডিওতে তো পুরো বিষয় এভাবে এক্সপ্লেন করা যায় না। এই ভিডিওগুলো বেসিক্যালি জাস্ট আপনাদের একটা টেস্ট করার জন্য। এই পুরো গ্রামার এবং রাইটিং ক্লাসটা এইভাবে আপনারা যদি আমার সাথে শিখতে চান জুম অ্যাপসের মাধ্যমে, তাহলে এই যে একটা মোবাইল নাম্বার দেয়া আছে, এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমরা ব্যাচ করে অনলাইনে এগুলো পড়াবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।